আচ্ছা, যেটা বলার সেটা হলো যে সত্যি কথা বলতে কি, ওই কয়েকটা দিন এত ব্যস্ততার মধ্যে থাকতে হচ্ছে। তার কারণ হচ্ছে, এক তো তোমাদের ব্যাচে ওই টেক্সট গুলো সব জমা পড়ছে, এবার সেগুলোকে এডিট করতে প্রচুর সময় লাগছে আমার। হ্যাঁ, আমি মানে ওইটার পিছনেই যতটা সময় আমি ফ্রি থাকছি, ওইটা নিয়েই আমাকে বসে থাকতে হচ্ছে। এইটা একটা ব্যাপার, ফলে একটু এলোমেলো হবে। গত সপ্তাহে হয়েছে, এই সপ্তাহ এবং আগামী সপ্তাহ। হ্যাঁ, এই মানে আমাদের এই জুলাইয়ের মোটামুটি ভাবে ধরে নাও 14-15 তারিখ পর্যন্ত একটু এলোমেলো অগোছালো ভাবে সব চলবে। মানে আমি ওইটা, কারণ আমার মনে হচ্ছে যে টেক্সটের ওই নোটটা একবার রেডি হয়ে গেলে, স্টাডি মেটেরিয়ালটা তোমাদের হাতে পৌঁছে দিতে পারলে, মানে তোমাদের হাতে একটা বড় রকমের অ্যাসেট চলে আসবে। তো সেজন্য অন্য দিকগুলোকে একটু হয়তো নেগলেক্ট করে এই কাজটা, টেক্সটের ওই কাজটাকে আমি প্রায়োরিটি দিচ্ছি। ঠিক আছে? সেজন্য হয়তো আমি তোমাদেরকে একটা এক্সট্রা ক্লাস হয়তো দিতে পারবো না, বা নির্ধারিত সময় অনেক সময় ক্লাস নিতেও পারবো না, এরকম সমস্যা হয়ে যেতে পারে। যেমন তোমাদের প্রত্যয় করানো হচ্ছিল, ভেবেছিলাম যে প্রত্যয়ের উপরে কয়েকটা এক্সট্রা ক্লাস দেব, দিয়ে আহ মানে সপ্তাহে যতটুকু যতটুকু সিলেবাসে আছে ততটুকু কমপ্লিট করে দেবো। কিন্তু মনে হচ্ছে যেটা, সেটা হচ্ছে যে হয়তো আমি সেই এক্সট্রা ক্লাসগুলো করতে পারবো না। আর মূল ক্লাসে অতটা জিনিস একদিনে হওয়া সম্ভব হবে না, ফলে একটু স্লো হয়ে যাবে ওই প্রসেসটা। গত সপ্তাহে সাহিত্যের ইতিহাসের ক্লাসটা তোমাদের নিতে পারিনি, সেটা যে পরে আবার তোমাদেরকে দেব সেটাও করে ওঠা হয়নি। এইটা এই সপ্তাহেও হয়তো এই ধরনের সমস্যা একটু থাকবে, এবং আগামী সপ্তাহেও। হ্যাঁ, এই দুটো সপ্তাহকে তোমাদের একটু এইটা মেনে নিয়ে চলতে হবে। ওকে, এই হচ্ছে ব্যাপার। এবার আমরা শুরু করি। আজকে আমাদের সাহিত্যের ইতিহাসে যেটা রয়েছে সেটা হচ্ছে আগামী সপ্তাহে, সেটা হচ্ছে কাব্য কবিতা চলছে আমাদের আধুনিক যুগ। আধুনিক যুগে কাব্য কবিতায় আমাদের গত সপ্তাহে, মানে যেটা আজকে পরীক্ষা চলছে, সেটাতে ছিল হচ্ছে বিভূতি, কি বলে, বিহারীলাল, তার আগে মধুসূদন আর রবীন্দ্রনাথ। যদিও তার ক্লাস আমরা করতে পারিনি, নোটটাও তোমাদেরকে অনেক দেরি করে আমি দিয়েছিলাম টিচমেন্টে। আচ্ছা, আহ, তোমরা ওখানে দেখবে টিচমেন্টে কাব্য কবিতার সবকটা নোটই ওখানে দেওয়া রয়েছে, ইভেন ব্যাকরণেরও প্রত্যয়ের সবকটা নোট ওখানে দেওয়া রয়েছে, এবং তার উদাহরণ। ফলে এতটা স্টাডি ম্যাটেরিয়াল তোমরা একটু টুকে নিতে পারো, অথবা নিজেদের মতো করে দেখে স্ক্রিনশট নিতে পারো, বা ইত্যাদি ইত্যাদি, তোমরা যেভাবে খুশি ওটা নিও। সাহিত্যের ইতিহাসে রয়েছে নজরুল, আগামী সপ্তাহে নজরুল রয়েছে, যতীন্দ্রনাথ রয়েছে, আর বুদ্ধদেব বসু রয়েছে। তিনজন কবির ওপরে আলোচনা। নোটটা দেওয়া রয়েছে, নোটের মধ্যে দুটো পার্ট আছে। একটা পার্টে হচ্ছে তোমার তোমার কাব্য কবিতার যে লিস্ট সাল ওয়াইজ, সেটা প্রকাশ কাল অনুযায়ী। আরেকটা পার্টে রয়েছে এর বাইরে কিছু এক্সট্রা তথ্য। ওকে, তো এই যে দুটো পার্ট, মানে সাল তারিখ এবং তার সঙ্গে এক্সট্রা কিছু তথ্য, অল্প তথ্য রয়েছে, বাট এর মধ্যেই তোমাদের মোটামুটি 85 থেকে 90% কোশ্চেন কভার হয়ে যাবে বলে আমার বিশ্বাস। এবার এর বাইরেও তোমাদেরকে একটু পড়তে হবে। একটা সাহিত্যের ইতিহাসের বই থেকে তোমাদেরকে একটু ডিটেলসে পড়তে হবে। ঠিক আছে? এই হচ্ছে গিয়ে বিষয়। আচ্ছা, তোমাদের এই টেক্সট হয়ে গেলে অন্য একটা কাজ তোমাদের একটু থাকবে, যে রিভিশনটা তোমরা কেমন দিচ্ছ তার উপর। চলো, আমরা আর কথা না বাড়িয়ে ওই পার্ট গুলোতে একটু জাস্ট আলোচনা করে দেওয়া, যে ওর মধ্যে থেকে কোন কোনটা তোমরা একটু গুরুত্ব দিয়ে পড়বে, এটুকুই। ওকে, তোমরা দেখতে পাচ্ছ তো? ওকে, টেক্সটের নোট জমা করার লাস্ট ডেট কবে? টেক্সটের নোট জমা করার লাস্ট ডেট কমপ্লিট হয়ে যাওয়া উচিত, কারণ এগুলো তোমাদের হাতে তো দিতেও হবে।
ফলে মোটামুটি এই মাসের 15 তারিখ অবধি তোমরা ধরে রাখো ম্যাক্সিমাম, মানে যাদের খুব সমস্যা আছে বাড়িতে তাদের জন্য বলা, যাদের সমস্যা তেমন নেই মোটামুটি একটু করে সময় পাও, তারা 1 সপ্তাহের মধ্যে শেষ করে দেওয়াটা খুব জরুরি। যত লেট করবে তত লেট হবে। এবার 15 তারিখটা তুমি লাস্ট ডেট বলে ধরে রাখতে পারো। আচ্ছা, আমাদের কাব্য সাহিত্যের নজরুল ইসলামের অবদান নিয়ে আমরা এখানে করব। 1 মিনিট। আচ্ছা, তাহলে কাব্য সাহিত্যে নজরুল ইসলামের অবদান নিয়ে আমরা এখানে আলোচনা করছি। রচনাবলী বানান ভুল। আচ্ছা, তো প্রথমেই রয়েছে এর নজরুলের কাব্য কবিতাগুলো। তো অগ্নিবীণা প্রথম সবথেকে বিখ্যাত কাব্যগ্রন্থ, 1922। এর সালগুলো পড়ে ফেলতে হবে। অগ্নিবীণা, দোলন চাপা, বিষের বাঁশি, ভাঙার গান সব পরপর আছে। আর এই দিকে রয়েছে কি, এই দিকে এই 25-এ, 1 মিনিট, এখানে লক্ষ্য করে দেখো 22-এ রয়েছে অগ্নিবীণা, 23-এ একটা কাব্য দোলন চাপা, এরপরে 24-এ দুটো কাব্যগ্রন্থ, 25-এ রয়েছে এইখানটাতে মোট 4টে কাব্যগ্রন্থ, এরপরে এখানে 26-এ দুটো, 27-এ দুটো, 28-এ দুটো, 29-এ দুটো। ওকে, তারপরে এই 29-এর পরে এইগুলো অতটা গুরুত্বপূর্ণ নয়। অতটা গুরুত্বপূর্ণ এইগুলো নয়। ঠিক আছে, তাহলে এই যে পার্ট, এখানে আমরা যেটা লক্ষ্য করব 22-এ একটা, 23-এ একটা, আচ্ছা 24-এ দুটো কাব্যগ্রন্থ, 25-এ 4টে, 26-এ দুটো, 27-এ দুটো, 28-এ দুটো, 29-এ দুটো। তাহলে এক একটা সালে মোটামুটি কাব্যগ্রন্থ নজরুলের প্রকাশিত হচ্ছে। তো সাল এবং সেই দুটো কাব্যগ্রন্থ এইভাবে ভাবে এটাকে তোমরা এক একটা জোড় হিসাবে পড়ে ফেলবে। ঠিক আছে, অগ্নিবীণা 22, দোলন চাপা 23, বিষের বাঁশি, ভাঙার গান 24, ছায়ানট, পুবের হাওয়া, সাম্যবাদী, চিত্তনামা, একসাথে এই 4টেকে আমরা করে ফেলবো 1925। ওকে, এইভাবে। এরপরে সর্বহারা, ঝিঙে ফুল 26, ফণী মনসা, সিন্ধু হিন্দোল 27, জিঞ্জির সঞ্চিতা 28, চক্রবাক সন্ধ্যা 29। ওকে, এরপরে রয়েছে প্রলয় শিখা, এটাকে কেউ বলে ইম্পর্টেন্ট, কেউ বলে নয়, তো এটা 30। এখানে এসেই আমরা শেষ করতে পারি এটা। এই হচ্ছে গিয়ে বিষয়। তো এই কাজগুলো আমাদের করতে হবে এইভাবে, মানে এই অবধি এর মধ্যেও কিছুটা বলে দেওয়া যায় এই প্রলয় শিখা পর্যন্ত, যে এর মধ্যেও কিছু কিছু বেশি ইম্পর্টেন্ট ভাবে বলে দেওয়া যায়। তবে আমি চাইছিলাম যেহেতু দুটো দুটো করে কাব্যগ্রন্থ এক একটা সালে, এবং তার মধ্যে একটা অবশ্যই ইম্পর্টেন্ট আর একটা একটু কম, যেমন জিঞ্জির সঞ্চিতা, এখানে সঞ্চিতাটা ইম্পর্টেন্ট 28-এ, জিঞ্জির অতটা নয়। কিন্তু যেহেতু জিঞ্জিরও এই 28-এ, তো এইভাবে পড়তে পারো যে আচ্ছা সঞ্চিতার সাথে কোন কাব্যগ্রন্থটা ছিল একই বছরে, তো জিঞ্জির। একই রকম ভাবে চক্রবাক সন্ধ্যা, এখানে চক্রবাকটা ইম্পর্টেন্ট, সন্ধ্যাটা অতটা ইম্পর্টেন্ট নয়, কিন্তু দুটোই 29। তো চক্রবাকের সাল আমি মুখস্থ করছি, সেই হিসাবে এবার পরে দেখছি যে সন্ধ্যার সালটা তাহলে কত, সেইটা একটু দেখে নি এইভাবে। ওকে, একই রকম ভাবে এখানে এসে এখানে বেশিরভাগ গুলো ইম্পর্টেন্ট, যেমন বিষের বাঁশিও ইম্পর্টেন্ট, ভাঙার গানও ইম্পর্টেন্ট, ছায়ানট, পুবের হাওয়া, সাম্যবাদী, চিত্তনামা, এখানে 4টেই ইম্পর্টেন্ট, সর্বহারা, ঝিঙে ফুল দুটোই ইম্পর্টেন্ট। এখানে ফণী মনসা, সিন্ধু হিন্দোল, এখানে ফণী মনসাটা ইম্পর্টেন্ট, সিন্ধু হিন্দোল অতটা নয়। ওকে, আর এটা, আর এরপরে তো জিঞ্জির অতটা ইম্পর্টেন্ট নয়, সঞ্চিতা ইম্পর্টেন্ট, চক্রবাক ইম্পর্টেন্ট, সন্ধ্যা অতটা নয়। বাট আমি চাইবো তোমরা এই দুটো দুটো ধরে কোন কোন সাল এইভাবে বাড়িতে একটু করে সালগুলো মুখস্থ করে ফেলো। আর এই শেষের দিকে এসে এখানে যেটা গুরুত্বপূর্ণ এটা হচ্ছে মরু ভাস্কর, এটা হচ্ছে 1950 মরু ভাস্কর। ওকে, আর শেষ সওগাত অনেকে বলেন এটা ইম্পর্টেন্ট 1958, দেখতে পারো ঝড় তার মৌলিক কাব্যগ্রন্থের শেষ, এটা হচ্ছে 1960, দেখতে পারো এগুলো খুব গুরুত্বপূর্ণ, এগুলো নয়। আচ্ছা, এরপরে অনুবাদ কাব্য আছে কয়েকটা, এর সাল কখনো আসে না, বাস এই এই তোমার কি বলে নামগুলো একটু দেখে রাখতে পারো, যে হাফিজের কবিতা কে অনুবাদ করেছেন, হ্যাঁ, ওমর খৈয়ামের কবিতা অনুবাদ করেছেন, ঠিক আছে, এইটা একটু দেখে রাখতে পারো। আচ্ছা, এরপরে নজরুল গীতি,
নজরুলের যে গানের সংকলন এর মধ্যে কয়েকটা গুরুত্বপূর্ণ, তার মধ্যে একটা হচ্ছে বুলবুল, এটা গুরুত্বপূর্ণ। আচ্ছা, তো এইটা একটুখানি পড়ে রাখবে। বুলবুল তার কাব্য মানে তোমার কি বলে প্রকাশের সাল। বাকিগুলো আমি আর তোমাদেরকে কোনো ওই কি বলে মানে সাল মুখস্থ করতে বলবো না। শুধু এই একটাই সাল 1928-এ প্রকাশিত হয় প্রথম খণ্ড বুলবুলের, আর 52-তে দ্বিতীয় খণ্ড। তো এইটাই পড়ে ফেলো। ওকে, এরপরে নজরুলের উপন্যাস আছে, নজরুলের প্রবন্ধ গ্রন্থ আছে এবং ছোট গল্প গ্রন্থ আছে। সেগুলো আমি এটাতে দিইনি, মানে তোমাদের যে স্টাডি ম্যাটেরিয়াল দেওয়া আছে সেখানে দিইনি। তবে পরে কোনো একটা সময় আমি ওই আরেকটা স্টাডি ম্যাটেরিয়াল আছে ওটা তোমাদের দিয়ে দেবো, যারা পড়তে চাও পড়তে পারো। এই হচ্ছে বিষয়। কিন্তু এই কাব্য গ্রন্থগুলোর একটু সাল তারিখগুলো মুখস্থ করে ফেলবে। এই হচ্ছে এখানকার পার্ট। এবার যেহেতু অগ্নিবীণা তার প্রথম কাব্যগ্রন্থ, সব থেকে ইম্পর্টেন্ট, এবং এই এখানে পড়তে হবে কি দেখো, তোমাদেরকে এক্সট্রা তথ্যের একটা পার্ট দেওয়া হয়েছে। ওকে, এক্সট্রা তথ্যের একটা পার্ট আমি একটু দেখে নিই ওটা কোথায় আছে। এক মিনিট। ওকে, এইখানে দেখো, এইখানটাতে ছোটবেলার ডাক নাম, জানি না তোমরা দেখতে পাচ্ছ কিনা, তোমরা কি দেখতে পাচ্ছ? আচ্ছা, ওকে। দেখো এইখানটায় রয়েছে দুখু মিয়া, তার নাম ছিল ছোটবেলার ডাকনাম, এটা খুব পরিচিত তথ্য, আসবে না। ছদ্মনাম হচ্ছে ধূমকেতু। ওকে, আর উপাধি, উপাধি হচ্ছে বিদ্রোহী কবি, সাম্যবাদী কবি, যুগের কবি, বুলবুল, ব্যাঙাচি, গাজী আব্বাস বিটকেল। এগুলো হচ্ছে তাকে বিভিন্ন সময় উপাধি দেওয়া হয়েছে বিভিন্ন জনের দ্বারা। এইটা এছাড়া তারা মানে তারাকাব বা নজর আলী বলেও কেউ কেউ ডাকতেন। চলো এগুলো এইটা অতটা ইম্পর্টেন্ট না, এই কটা যে নজরুল এই নামে কোন কবি পরিচিত ছিলেন, এরকম কিছু একটা। সম্পাদিত পত্রিকা ধূমকেতু, লাঙ্গল, নবযুগ, তিনখানা পত্রিকা সম্পাদনা করেছেন। এখান থেকে প্রশ্ন আসলেও আসতে পারে। আচ্ছা, ছদ্মনাম ধূমকেতু, এটা তিনি নিজেই অ্যাকচুয়ালি পরবর্তীকালে এই ছদ্মনামে কিছু লেখা লিখেছিলেন। ওকে, আচ্ছা। উৎসর্গ কি কি বইগুলো করেছেন? অগ্নিবীণা বইটা উৎসর্গ করেছেন বারীন্দ্র কুমার ঘোষকে। ভাঙার গান উৎসর্গ করেছেন মেদিনীপুরবাসীকে। চিত্তনামা এটা উৎসর্গ করেছেন বাসন্তী দেবীকে। অ্যাকচুয়ালি কেউ কেউ বলে থাকেন চিত্তরঞ্জন দাসকে, কিন্তু ব্যাপারটা হচ্ছে এটা বাসন্তী দেবীকে। এটা বিষয়টা হচ্ছে চিত্তনামা মানে চিত্তরঞ্জন দাস, দেশবন্ধু চিত্তরঞ্জন দাস যখন মারা গেছেন, মারা যাওয়ার পর তিনি ওই স্মৃতির উদ্দেশ্যে লিখেছিলেন এই কাব্যগ্রন্থটা, এবং চিত্তরঞ্জন দাসের স্ত্রী বাসন্তী দেবী তিনি তাকে উৎসর্গ করেছিলেন এটা। সঞ্চিতা এই কাব্য সংকলনটা উৎসর্গ করেন রবীন্দ্রনাথকে। ওকে, এইটা। আচ্ছা, এবার নজরুলের যে কাব্যগ্রন্থগুলো নিষিদ্ধ হয়, তো বিষের বাসি, ভাঙার গান, প্রলয় শিখাই, তিনটে কাব্যগ্রন্থ নিষিদ্ধ হয়েছে। তো সংখ্যাও আসতে পারে নজরুলের কটা কাব্যগ্রন্থ নিষিদ্ধ হয়, উত্তর হচ্ছে 3। প্রেম বিষয়ক কাব্যগ্রন্থ এগুলো। আচ্ছা, শিশুদের জন্য রচিত এটা জীবন সম্পর্কিত কাব্য মরু ভাস্কর, এটা হচ্ছে মহানবী হযরত মুহাম্মদের জীবনকে কেন্দ্র করে লেখা, এটা মরু, মরুভূমির ভাস্কর, ঠিক আছে। চিত্তনামা এটা দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের স্মৃতির উদ্দেশ্যে রচিত। তো এই তথ্যগুলো ইম্পর্ট্যান্ট মনে করেছি। আর কবিতা সংক্রান্ত কয়েকটা তথ্য এখানে আছে। কি, অগ্নিবীণা কাব্যের বিখ্যাত কবিতা প্রলয় উল্লাস প্রথম কবিতা। ওকে, বিদ্রোহী এটা দ্বিতীয় কবিতা। এরপরে এই কাব্য কবিতাগুলোর নাম মনে রাখবে যে এইগুলো এই অগ্নিবীণা কাব্যগ্রন্থের কবিতা। বিষের বাসির বিখ্যাত কবিতা হচ্ছে চাকার গান। ভাঙার গান কাব্যগ্রন্থের ভাঙার গান জাগরণী এটা। সর্বহারা কাব্যগ্রন্থের সর্বহারা, কান্ডারি হুঁশিয়ার, ফরিয়াদ, আমার কৈফিয়ত। খুব ইম্পর্টেন্ট, মানে প্রত্যেকটা মানে বইয়ের কাব্যগ্রন্থগুলো মনে মুখস্থ রাখতে হবে। চিত্তনামা কাব্যগ্রন্থের বিখ্যাত কবিতা ইন্দ্রপতন, মানে বুঝতেই পারছি দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের মৃত্যু, সেটাকেই বলছেন ইন্দ্রপতন, মানে কোনো বিখ্যাত ব্যক্তির মৃত্যু হলে এই কথাটা বলা হয়। দোলন চাপা
এই কাব্যগ্রন্থে আজিজ সৃষ্টি সুখের উল্লাসে পূজারিণী, ছায়ানটের বিজয়িনী বিখ্যাত কবিতা। সিন্ধু হিন্দোলে রয়েছে দারিদ্র, তিন তরঙ্গ, প্রেম, গোপন প্রিয়া আর অনামিকা। এইগুলো প্রেমের কবিতা, দারিদ্রটা এটা জীবন যন্ত্রণার কবিতা। আচ্ছা, চক্রবাক কাব্যগ্রন্থে হিংসাতুর, ওকে, এটা প্রথম প্রেমিকার কটাক্ষের জবাব। তার প্রথম প্রেমিকার কটাক্ষের জবাব, এই অর্থে এইভাবে তিনি এই তোমার কি বলে কবিতার এখানে একটা সিরিজ ছিল সেটা শুরু করেন। আচ্ছা, আরেকটা বিখ্যাত কবিতা হচ্ছে বাতায়ন পাশে গুবাক তরুর শাড়ি, এটা। ঝিঙে ফুল কাব্যগ্রন্থে হচ্ছে লিচু চোর, খুকু ও কাঠবিড়ালি মা, এটা ছোটদের জন্য লেখা কাব্যগ্রন্থ। তো এই কবিতাগুলো কাব্য কবিতার ক্ষেত্রে কোন কাব্যগ্রন্থে কোন কবিতা বা কোন কবি কোন কবিতাটা লিখেছেন এইটা ভীষণ ইম্পর্টেন্ট, বা কোন কবিতাটা কোন কাব্যগ্রন্থে অন্তর্গত, এগুলো। আচ্ছা, অন্যান্য তথ্যের মধ্যে রয়েছে প্রথম রচিত কবিতা হচ্ছে রাজার গড়, ঠিক আছে। এইটা বলেছেন আমার বন্ধু নজরুল, এই লেখাটায় বলেছেন শৈলজানন্দ মুখোপাধ্যায়। তিনি বলেছেন যে নজরুল প্রথম যে কবিতাটা লেখেন সেটা হচ্ছে রাজার গড়। আচ্ছা, প্রথম প্রকাশিত কবিতা মুক্তি, যেটা বঙ্গীয় মুসলিম সাহিত্য পত্রিকায় প্রকাশিত হয় 1919 সালে, মানে 1326 বঙ্গাব্দের শ্রাবণ সংখ্যায়। যদিও কবি কবিতাটির নাম রেখেছিলেন ক্ষমা, কিন্তু সম্পাদক নামটি পরিবর্তন করে রাখেন মুক্তি। ওকে, তাহলে নজরুল কৃত নাম ছিল প্রথম প্রকাশিত কবিতাটির ক্ষমা, আর সম্পাদক এই নামটা পরিবর্তন করে মুক্তি রাখেন। তো এই মুক্তি নামে মুসলিম সাহিত্য পত্রিকায় 1919-এর শ্রাবণ বঙ্গাব্দে এই কবিতাটা প্রকাশিত হয়। আচ্ছা, প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ হচ্ছে অগ্নিবীণা। বিদ্রোহী কবিতা কোন কোন পত্রিকায়, মানে কোন কোন পত্রিকায় প্রকাশিত হয়? বিজলিতে প্রকাশিত হয়েছে, মুসলিম ভারতে, প্রবাসীতে, সাধনাতে। বিদ্রোহী কবিতাটা বেশ কয়েকটা মানে পত্রিকায় প্রকাশিত হয়েছে যেগুলো খুব বিখ্যাত, তার মধ্যে এই নামগুলো খুব গুরুত্বপূর্ণ। এর মধ্যে বিজলি আর মুসলিম ভারত সবচেয়ে ইম্পর্টেন্ট। ওকে, তাও সবকটা নাম মনে রাখবে যে এই পত্রিকাগুলোতে বিদ্রোহী কবিতাটা প্রকাশিত হয়েছে। আচ্ছা, অগ্নিবীণা কাব্যগ্রন্থের দ্বিতীয় খণ্ড প্রকাশ করার ইচ্ছে ছিল কবির। তাতে যেসব কবিতা রাখবেন বলে ঠিক হয়েছিল সেগুলোকেই পরে বিষের বাসী কাব্যগ্রন্থে প্রকাশ করেন। অগ্নিবীণার দ্বিতীয় খণ্ড আর প্রকাশিত হয়নি, সেই কবিতাগুলো বিষের বাসী কাব্যগ্রন্থে তিনি প্রকাশ করেছিলেন। এই হচ্ছে ব্যাপার। এখানে আমরা দেখতে পাই এই যে হচ্ছে অগ্নিবীণা, এই অগ্নিবীণা কাব্যগ্রন্থ 1922-এ প্রকাশিত হলো। এরপরে এর দ্বিতীয় খণ্ড যে কবিতাগুলো রাখার কথা ভেবেছিলেন সেই দ্বিতীয় খণ্ড নামে আর বেরোয়নি, বেরিয়েছে এই বিষের বাসী নামে, এইটা 1924 সালে। ওকে, এই হচ্ছে, তার মানে বিষের বাসী কাব্যগ্রন্থের যে কবিতাগুলো সেগুলো বেসিক্যালি অগ্নিবীণা কাব্যগ্রন্থের দ্বিতীয় খণ্ড করে কবির প্রকাশ করার ইচ্ছে ছিল। এই হচ্ছে এখানে বক্তব্য। আচ্ছা, দেশবন্ধু চিত্তরঞ্জন দাশের মৃত্যুর পর তার উদ্দেশ্যে শ্রদ্ধা প্রদর্শন করে রচিত হয় চিত্তনাম। ওকে, রবীন্দ্রনাথ তার বসন্ত নাটকটি উৎসর্গ করেন নজরুলকে, ঠিক আছে। বসন্ত বলে নাটকটা ছিল রবীন্দ্রনাথের, সেটা উৎসর্গ করেন নজরুলকে। তো মোটের ওপর এই হচ্ছে তথ্যগুলো। এই তথ্যের ওপর ঘুরে ফিরে আমার মনে হয় যে মোটামুটি তোমরা কোশ্চেন কমন পেয়ে যাবে নজরুলের ওপরে। ওকে, এরপরে এখানে যতীন্দ্রনাথ রয়েছে, তো আমরা একটু এদিকে চলে যাই। এটা হচ্ছে যতীন্দ্রনাথ, দেখতে পাচ্ছ? আচ্ছা, ঠিক আছে। দেখো এখানে যতীন্দ্রনাথের ক্ষেত্রে মরীচিকা 1923, মরুশিখা 1927, মরুমায়া 1930, সায়ম 40, নিশান্তিকা ত্রিজামা 48 আর নিশান্তিকা 57। মোটামুটি ভাবে এই কটা বই, এর সালগুলোকে ভালো করে মনে রাখা দরকার, বেশ ভালো করে মনে রাখা দরকার। ওকে, আচ্ছা, অনুবাদ কাব্যের মধ্যে এগুলো আছে, এর সাল মুখস্থ করার কোনো মানে নেই। গান্ধী বাণী কণিকা, গান্ধীজির যেহেতু 1948-এর জানুয়ারিতে তাকে মারা হয়, হত্যা করা হয়, তো এই 48-এ প্রকাশ হয় এই কাব্য। কুমার সম্ভব, এটার অনুবাদ করেছেন যতীন্দ্রনাথ, ঠিক আছে। কুমার সম্ভবের অনুবাদ করেন যতীন্দ্রনাথ সেনগুপ্ত।
এছাড়া ম্যাকবেথ অনুবাদ করেছেন ওথেলো, হ্যামলেট, অ্যান্টোনিও ক্লিওপেট্রা, আর শেক্সপিয়ারের এইগুলো সব অনুবাদ করেছেন তিনি। ওকে, তো এগুলো আমাদের তোমার কি বলে ওই ওদিকে অনুবাদ অনুষঙ্গেও ইম্পর্ট্যান্ট, আবার এইদিকে কাব্য কবিতার ইতিহাসেও এটা ইম্পর্ট্যান্ট। আচ্ছা, কাব্য সংকলন অনুপূর্বা, এটা 1946-এ প্রকাশিত হয়। এখন তোমাদের কাছে আমার একটা হোম টাস্ক থাকলো যে এই যে কাব্যগ্রন্থ বলে যে লিস্ট আছে, এর মধ্যে কি কোনো কাব্য সংকলন আছে? যদি থাকে তাহলে কোনটা সেটা আমাকে জানাবে, ঠিক আছে? এর মধ্যে কোনো কাব্য সংকলন আছে কিনা, থাকলে সেটা কোনটা জানাবে। ওকে, এবার দুটো গদ্য রচনা আছে, কাব্য পরিমিতি বলে তার কাব্যতত্ত্বের বই, প্রবন্ধ বিষয়ক বই। স্মৃতিকথা, এটা হচ্ছে তার জীবন কথা, বিপ্রতীপ গুপ্ত ছদ্মনামে মাসিক বসুমতীতে প্রকাশিত হয়। সাল মুখস্থ করার মনে হয় প্রয়োজন নেই, বাস শুধু এই নামগুলো একটু জেনে রাখা ভালো। কিন্তু এই যে কাব্যগ্রন্থগুলো, এর সাল তারিখ মুখস্থ করতে হবে। অনুবাদ কাব্যের শুধু নাম মুখস্থ রাখলে যথেষ্ট, সাল বোধহয় অতটা ইম্পর্ট্যান্ট হবে না। আচ্ছা, এবার যতীন্দ্রনাথের এইখানে যেটা আসি সেটা হচ্ছে কয়েকটা বিখ্যাত কবিতা। মরীচিকা কাব্যগ্রন্থের হচ্ছে মানুষ আর হাট, দুটোই বিখ্যাত কবিতা। মরু মায়াতে নবান্ন। সায়ম কাব্যগ্রন্থে রয়েছে কচি ডাব, ঠিক আছে? এই হচ্ছে গিয়ে এইগুলোর ব্যাপার। আচ্ছা, এরপরে অন্যান্য তথ্য। এই যে অন্যান্য তথ্য, তার যে গুরুত্বপূর্ণ পরীক্ষায় আসার মতো, প্রথম প্রকাশিত কবিতা শীত, এটা প্রবাসী পত্রিকায় মুদ্রিত হয়েছিল 1317 মাঘ সংখ্যায়। এই সালটা খুব একটা আসে না, সাধারণত দেয় না, তবে প্রথম প্রকাশিত কবিতার নাম শীত আর এটা প্রবাসী পত্রিকাতে প্রকাশিত হয়েছে, এই দুটো তথ্য ইম্পর্টেন্ট। প্রথম কাব্যগ্রন্থ মরীচিকা, এটাই তার শ্রেষ্ঠ কাব্যগ্রন্থ। ওকে, আচ্ছা, যতীন্দ্রনাথের কবি চেতনার সবচেয়ে স্পষ্ট প্রকাশ ঘটেছে ঘুমের ঘোরে কবিতায়। তার যে কবি চেতনা কি, তাকে দুঃখবাদী কবি বলা হয় ইত্যাদি ইত্যাদি। তার যে এই যে কবিতার যে নিজস্ব স্টাইল, সেটাই ঘুমের ঘোরে কবিতাতে খুব সুন্দর করে ফুটে উঠেছে। এই হলো ব্যাপার। যদি প্রশ্ন আসে লিখে, যদি অপশন সেরকম দেখতে পাও করে দেবে, ব্যাস। তথ্যটা অতটা ইম্পর্ট্যান্ট নয়, তবে কবিতাটা ইম্পর্ট্যান্ট এবং সেই কবিতার প্রেক্ষিতে এই তথ্যটাকে এখানে দিয়ে দেওয়া হয়েছে। যে পাশ্চাত্য কবির সঙ্গে যতীন্দ্রনাথের কবি প্রতিভার তুলনা করা হয় সেটা হচ্ছে কি, কবি জন ডান। তাহলে জন ডানের সঙ্গে তুলনা করা হয় যতীন্দ্রনাথকে। ওকে, উপাধি হচ্ছে দুঃখবাদী কবি, মরু কবি, এই দুটো আলাদা আলাদা উপাধি তার রয়েছে। আর ছদ্মনাম হচ্ছে বিপ্রতীপ গুপ্ত, ঠিক আছে? এই ছদ্মনামে তিনি লেখালেখি করেছেন, মূলত প্রবন্ধ জাতীয় রচনা, যার মধ্যে তার জীবনী এটা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল। আচ্ছা, এই হচ্ছে আমাদের কে বলে, যতীন্দ্রনাথ সেনগুপ্ত। ওকে, আচ্ছা, এরপরে আমরা এখানে করেছি হচ্ছে কি বুদ্ধদেব বসু। আমাদের সিলেবাসে আমরা যেটা রেখেছি সেটা হচ্ছে বুদ্ধদেব বসু। তাহলে বুদ্ধদেব বসু হচ্ছে এই জায়গায় আছে। দেখো, বুদ্ধদেব বসুর কাব্য কবিতার সংখ্যাটা একটু বেশি। ওকে, তো এইখানে যেটা রয়েছে মর্মবাণী, বন্দির বন্দনা ও অন্যান্য কবিতা। তো এই যে ব্যাপারটা, এই জায়গাটায় তোমাদের কি মনে হয় যে কোনটা বেশি? তোমরা একটু আমাকে জানাবে। মর্মবাণী 1925, বন্দির বন্দনা 1930, এই দুটো ঠিক আছে কিনা আমাকে একটু জানাবে, ঠিক আছে? বই থেকে তোমাদের তথ্য কালেক্ট করে। আচ্ছা, একটি কথা 1932, পৃথিবীর পথে 1933, কঙ্কাবতী আর আমি চঞ্চল হে 1937, পরিক্রমা 38, নতুন পাতা 40, এক পয়সায় একটি 1942। এক পয়সায় একটি বলতে একটা সিরিজ বের করা হয়েছিল যেখানে প্রত্যেকটা কাব্যগ্রন্থের দাম করা হয়েছিল 1 পয়সা। সেখানে বুদ্ধদেব বসুরও কিছু কবিতা নিয়ে ওরকম একটা বই বেরিয়েছিল, তার নাম ছিল 1 পয়সায় একটি, 1942। আচ্ছা, 22শে শ্রাবণ, এইটা 1942-এ প্রকাশিত হয়। দময়ন্তী 43, রূপান্তর, এটা 1944-এ প্রকাশিত হয়েছিল। দ্রৌপদীর শাড়ি, এটা 48-এ, শীতের প্রার্থনা বসন্তের উত্তর 55,
যে আধার আলোর অধিক 58, মরচে পড়া পেরেকের গান 66, স্বাগত বিদায় অন্যান্য কবিতা 71, একদিন চিরদিন 71। এবার যেটা বক্তব্য সেটা হচ্ছে যে এর সব কটাই তোমাদের পড়তে হবে সাল সহ। সত্যি ভীষণ ইম্পর্টেন্ট বুদ্ধদেব বসুর যে কোনো কবিতা, ঠিক আছে? ফলত প্রত্যেকটা কাব্যগ্রন্থের সাল মুখস্থ রাখা উচিত বলে আমি মনে করি। তোমরা পেরে না উঠলে বাদ দিতে পারো, বাট এখানে আসলে বাদ দিলে মানে কমন পাওয়াটা অনেক সময় কঠিন হয়ে পড়তে পারে। এই জন্য আমি কাউকে এটা সবাইকে বলবো যে একটু কষ্ট করে সালগুলো মুখস্থ করে ফেলো। আচ্ছা, অনুবাদ কাব্য মেঘদূত, সাল মুখস্থ করার প্রয়োজন নেই, মেঘদূত কাব্যের অনুবাদ করেছেন, এইটা ইম্পর্টেন্ট। আচ্ছা, তপস্বী তরঙ্গিনী তার বিখ্যাত কাব্য নাটক, এইটার সাল পড়তে হবে। কাল সন্ধ্যা আরেকটা বিখ্যাত নাটক, এরও সাল পড়তে হবে। আচ্ছা, প্রথম পার্থ আরেক বিখ্যাত নাটক, এটারও সাল পড়তে হবে। তো বেসিক্যালি তপস্বী তরঙ্গিনী 66, কাল সন্ধ্যা 66, প্রথম পার্থ 70, এই তিনটেই হচ্ছে কাব্য নাটক, তিনটেই গুরুত্বপূর্ণ, সুতরাং পড়তে হবে। বাকিগুলোর তুমি সাল মুখস্থ না রাখলেও চলবে, এই হচ্ছে গিয়ে ব্যাপার। ওকে, তো বুদ্ধদেব বসুর ক্ষেত্রে তোমরা এই যে তার যে মৌলিক কাব্যগ্রন্থ এটা ভালো করে মুখস্থ করে ফেলবে। অনুবাদ কাব্যের শুধু নাম, কাব্য নাটকের তিনটে বলেছি যার সাল মুখস্থ করতে হবে, বাকিগুলোর শুধু নাম পড়ে রাখতে হবে এবং কোন শ্রেণীর রচনা সেটা পড়ে রাখতে হবে, ব্যাস এই হচ্ছে ব্যাপার। আর এখানে বুদ্ধদেব বসুর ওপরে যে তথ্যগুলো ইম্পর্টেন্ট সেটা হচ্ছে, প্রথম প্রকাশিত কবিতা হচ্ছে যাত্রী, যেটা নারায়ণ পত্রিকায় প্রকাশিত হয় ফাল্গুন সংখ্যায়। ওকে, 1328 মানে 1921 ফাল্গুন সংখ্যায় এটা প্রকাশিত হয়েছে নারায়ণ পত্রিকায়। ওকে, এই হচ্ছে গিয়ে বিষয়। আচ্ছা, তারপরে ওকে, অ্যাকচুয়ালি এখানে সালটা একটু ভুল আছে, ঠিক আছে? এটা হচ্ছে 1922 হবে, সালটা একটু ভুল আছে, ঠিক আছে? ইংরেজি সালটা খ্রিস্টাব্দ। আচ্ছা, এরপরে ছদ্মনাম হচ্ছে বিপ্রদাস মিত্র, শ্রেষ্ঠ কাব্য বন্দির বন্দনা ও অন্যান্য কবিতা, জীবনানন্দ দাশকে উৎসর্গ করেন উনি, দময়ন্তী কাব্যগ্রন্থটা জীবনানন্দ দাশকে উৎসর্গ করেছিলেন। ওকে, এবার কয়েকটা বিখ্যাত কবিতা, সেটা হচ্ছে নতুন পাতা, এটা এই কাব্যগ্রন্থে রয়েছে চিল্কায় সকাল, বিখ্যাত কবিতা, পাণ্ডুলিপি, এটাও বিখ্যাত কবিতা, 22শে শ্রাবণে রয়েছে রবীন্দ্রনাথের প্রতি। স্বাভাবিকভাবেই বুঝতে পারছি আমরা যে রবীন্দ্রনাথ মারা গেছেন 41-এ, 42-এ প্রকাশিত হচ্ছে 22শে শ্রাবণ, সুতরাং রবীন্দ্রনাথের স্তুতি করা হচ্ছে এই কাব্যে। দময়ন্তী এই কাব্যের বিখ্যাত কবিতা ইলিশ, দ্রৌপদীর শাড়ির বিখ্যাত কবিতা অসম্ভবের গান আর রূপান্তর, ঠিক আছে? আলাদা আলাদা কবিতা। তো এইগুলো আমাদের একটু দেখে রাখতে হবে এখান থেকে। এর বাইরে বুদ্ধদেব বসুর উপরে আর বিশেষ কিছু তথ্য মনে হয়নি যে খুব গুরুত্বপূর্ণ হবে, ঠিক আছে? এই হচ্ছে গিয়ে সামগ্রিকভাবে বক্তব্য। আচ্ছা, নেটওয়ার্ক প্রবলেম, ওকে, ঠিক আছে, তুমি পরে দেখে নিও। আচ্ছা, তো তিনজন কবি, নজরুল ইসলাম, যতীন্দ্রনাথ আর হচ্ছে বুদ্ধদেব বসু, নজরুলের কাব্যগ্রন্থগুলো 1930 পর্যন্ত তার যে প্রধান কাব্যগ্রন্থগুলো সবই পড়ে রাখা উচিত বলে আমি মনে করছি, ঠিক আছে? এর পরে রয়েছে হচ্ছে তোমার কি বলা যায় যে বুদ্ধদেব বসু, এই যতীন্দ্রনাথের কাব্যগ্রন্থগুলো সবকটাই পড়া দরকার, অল্প কটা কাব্যগ্রন্থ তো সবকটাই পড়া দরকার। বুদ্ধদেব বসুর ক্ষেত্রেও তাই, সবকটা পড়া দরকার, এর মধ্যে কোনোটা কম করা যাবে বলে আমার মনে হয়নি। সালগুলো ইম্পর্টেন্ট, একটু নিজেরা একটু চেষ্টা করো পড়ে ফেলতে। আর ওদিকে হচ্ছে তোমার যেটাকে বলার সেটা হলো যে যে ওর সঙ্গে সংশ্লিষ্ট যে তথ্যগুলো, প্রত্যেকের তথ্যগুলোকেও মুখস্থ করে ফেলো।
যতটা রপ্ত করতে পারবে আশা করি 85 থেকে 90% কোশ্চেন এইগুলোর মধ্যে থেকেই তোমাদের মানে পেজ পেতে পারো। তো সেই হিসাবে বাড়িতে প্রিপারেশনটা নেবে নিজেদের মতো করে। ওকে, আবার বলে দিচ্ছি একবার যে এই সপ্তাহ এবং আগামী সপ্তাহে পড়া বা তোমাদের সঙ্গে কমিউনিকেশনে আমার হয়তো একটু ডিস্টারবেন্স হতে পারে, যেহেতু আমি ওইটা নিয়ে একটু খুব ব্যস্ত রয়েছি। সেক্ষেত্রে আমি এমন হতে পারে যে হয়তো বলে দিলাম যে আজকে ক্লাসটা নিতে পারছি না। তো তোমরা সেইটা একটু একটু বুঝে নেবে যে স্যার এই মুহূর্তে ব্যস্ততার মধ্যে আছেন এই কাজটা নিয়ে। ওকে, এই হচ্ছে ব্যাপার। তোমরা বাড়িতে তোমাদের মতো করে প্রিপারেশন নাও। যারা স্টাডি মেটেরিয়ালটা করে ফেলেছো টেক্সটের তারা তো খুব ভালো, যারা করনি তারা চেষ্টা করো এর মধ্যে কমপ্লিট করতে। ওইটাকে ফার্স্ট প্রায়োরিটি দিয়ে করো। তার জন্য যদি তোমার এই 1-2 সপ্তাহের পড়াটায় একটু ঘাটতি পড়ে যায়, কোনো ক্ষতি নেই, পরে ওটা পুষিয়ে দেওয়া যাবে। বাট টেক্সটের স্টাডি ম্যাটেরিয়ালটা একবার তোমাদের হাতে চলে গেলে আশা করি তোমাদের ভালো লাগবে, একটা ভালো স্টাডি ম্যাটেরিয়াল তোমরা পাবে। ঠিক আছে, এই হচ্ছে গিয়ে বিষয়। সবাই ভালো থেকো। হ্যাঁ, কালকে আশা করছি তোমাদের সাথে আমি টেক্সটের ক্লাসে উপস্থিত থাকবো এবং সেখানে টেক্সটের যে টপিক গুলো আছে, কি টপিক আছে কালকে, আচ্ছা এবার আমাদের শুরু হয়ে যাচ্ছে সাহিত্য সম্ভার। তোমাদের কাছে আশা করি বই রয়েছে। 9 এর সাহিত্য সম্ভার, বীরবাহুর মৃত্যুতে রাবণ কবিতা, জ্যোতি কবিতা, বাঙ্গালার ইতিহাস হচ্ছে প্রবন্ধ, আর গগনপটু। এর চারটেরই ভিডিও আছে। তোমরা যদি ইউটিউবে আমাদের ক্লাসরুমে ঢোকো, ওখানে প্লে লিস্টে যাবে নবম সাহিত্য সম্ভার, ওখানে দেখবে চারটেরই তুমি ইউটিউবে ভিডিও পাবে। ইনফ্যাক্ট ওটাই তো ক্লাস, ওই রকমই আমি ক্লাসেও ক্লাস নিই। তোমরা চারটেই ওখান থেকে একবার দেখে নিতে পারো, যার যেরকম করে সুবিধা হবে। এই হচ্ছে বিষয়। আর কালকে আমি ক্লাসে তোমাদের কাছে ওর উপরে পড়া ধরবো। ওকে, পরশুদিন ব্যাকরণের ক্লাস, দেখা যাক, আমি চেষ্টা করব তোমাদেরকে ক্লাসের টাইমটাতে ক্লাস নেওয়ার। সবাই ভালো থেকো। হ্যাঁ, শুভরাত্রি সবাইকে।